শুরু করলাম আজকে চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। এক হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রীর রাজত্বে আছি আমরা। বিচার নয়, এক প্রহসন সর্বত্র। কোথাও কোথাও সামান্য আলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে আছে আছে প্রাণ আছে, আমাদের বিচার ব্যবস্থার উপর ভরসা রাখার কারণ আছে। কিন্তু তারপরেই নানান অছিলায়, নানান প্যাঁচ পজারে সেই ন্যায় বিচার ভেসে যাচ্ছে বিভিন্ন কলা কৌশলে। একজনকে গ্রেফতার করা হলো, জানানো হলো তিনি অপরাধী। সেই ব্যক্তি আদালতে গেলেন, বিচারককে বললেন, হুজুর আমি দোষী নই, আর দোষী কি না আপনি বিচার করুন, কিন্তু বিচারের আগেই জেলে পুরে রাখবেন না, আমাকে বেল দিন। আদালত সমস্ত কাগজপত্র দেখলো, দেখে জানালো এই মানুষটাকে বেল দেওয়া হোক। তো মানুষ মনে করলেন ওই যে আছে আছে প্রাণ আছে, বিচার ব্যবস্থার উপরে ভরসা আছে। কিন্তু সেই বেল আদেশ নিয়ে জেল থেকে বের হবার আগেই তাকে আগে ইডি গ্রেফতার করেছিল, এবারে সিবিআই গ্রেফতার করবে। মানে খুব সোজা, আপনাকে জেলে থাকতে হবে। হ্যাঁ, আমি অরবিন্দ কেজরিওয়ালের কথাই বলছি। সিবিআই আগে গ্রেফতার করেনি কেন? তারা বসেছিল প্ল্যান বি, যদি বেল পায় তাহলে আমরা গ্রেফতার করব ওই জেলে গিয়ে। কিছুদিন পরে আবার যদি বেল পাওয়ার অবস্থা হয় তাহলে আছে তো এনআইএ, কিংবা আবার নতুন কোনো মামলা নিয়ে ইডির নতুন অফিসারেরা হাজির হবেন। আসলে তো কোনো অপরাধ আটকানোর জন্য নয়, কোনো অপরাধীকে ধরে শাস্তি দেবার জন্য নয়। গোটা ব্যবস্থাটা, আইন বিচার ব্যবস্থা এখনোই হবু গবু মোদি শাহদের হাতে। তারাই ঠিক করছেন কোন নেতাকে বাইরে রাখবো, কোন নেতাকে ভিতরে, কোন প্রতিবাদী মানুষকে কতদিন গারদের ভিতরে পুরে রাখবো, কোন সংবাদ মাধ্যমের মালিককে জেলে পুরে মাথা নোয়ানোর ব্যবস্থা করা হবে। কাজেই অভিযোগ তৈরি করতে হবে, বানাতে হবে গল্প, চুরির গল্প, জমি হাতানোর গল্প, পাবলিকের টাকা নিয়ে নয়ছয় করার গল্প, এবং সেই বানানো গল্পের ভিত্তিতেই তাদেরকে জেলে পোড়া হবে যতদিন ইচ্ছে হয়। আর এসবের সমস্যা একটাই, এই সব অভিযোগ প্রমাণ তো হবে না, কিন্তু এসব অভিযোগের সমর্থনে যা যা তথ্য প্রমাণ রাখা হবে আদালতের সামনে তা হাস্যকর। শিশুপাঠ্য জায়গা হবে না এত বাজে রকমের হাস্যকর এই তথ্য প্রমাণের গপ্পগুলো। অরবিন্দ কেজরিওয়ালের মামলায় নিম্ন আদালত বেল দিতে গিয়ে যে রায় দিয়েছিলেন তার এক জায়গায় অন্তত একটা সত্যি বেরিয়ে এসেছে ইডি অফিসারদের কথাবার্তায়। তারা যেমনটা বিচারকদের জানিয়েছিলেন ওরা তাই লিখেছেন। তদন্তকারী অফিসার আদালতে দাঁড়িয়েই জানাচ্ছেন, ইনভেস্টিগেশন ইজ অ্যান আর্ট and sometimes an accused is given a lollipop in the face of some assurance of relief so that truth can be surfaced. বাংলা মানে হলো তদন্ত হলো এক ধরনের শিল্প, যেখানে মাঝে মধ্যেই একজন অভিযুক্তের হাতে একটা ললিপপ ধরিয়ে বা তাকে কিছু প্রতিশ্রুতি দিয়ে অন্য আরেক সত্যিকে বের করে আনা হয়। মানে আপনাকে ছেড়ে দেব, আপনার জামিনের বিরোধিতা করব না, আপনার বাড়িতে আপাতত আর রেড চালাবো না, আপনি কেবল এক একজনের নাম বলে দিন। কার নাম সে ভাবতে হবে না, ইডি অফিসারেরা, সিবিআই বা ভিজিলেন্স অফিসারেরা সেসব বুঝিয়ে বলে দেবে। দিল্লির আবগারি কেলেঙ্কারির মামলাতে যারা অরবিন্দ কেজরিওয়ালের নাম বলল, অ্যাটলিস্ট যাদের নামে বলা হলো যে এদের সাক্ষ্যের ভিত্তিতে কেজরিওয়ালকে গ্রেফতার করেছে, তারা কিন্তু বেল পেয়ে গেছেন। অর্থনৈতিক কেলেঙ্কারি, অথচ এক পয়সা কেজরিওয়ালের থেকে পাওয়া যায়নি, কোনো ব্যাংক অ্যাকাউন্ট সিজ হয়নি, পয়সা কোথায় গেল সেটাও জানা নেই, কিন্তু কেজরিওয়াল জেলে। নিম্ন আদালত কিছু না পেয়ে জামিন দিয়েছিল, সেই জামিন কিছুক্ষণের মধ্যেই সিবিআই গিয়ে আবার গ্রেফতার করলো। তুই জল এঁটো করিসনি তো তোর বাপ করেছে। লজিকটা খানিক এই রকমের। আসছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। চলুন হেমন্ত সোরেন আর কৌস্তুভ রায়ের মামলা দুটোকে পাশাপাশি রাখা যাক। পিনকন বলে এক চিটফান্ড কোম্পানি টাকা তুলেছিল,
সে টাকা বিভিন্ন জায়গাতে সরিয়েছিল। পাবলিকের টাকা নিয়ে ফেরত দেয়নি বলে আমাদের কলকাতা টিভিতে খবরও হয়েছিল। তো সেই মামলাতে ওই কোম্পানির মালিক মনোরঞ্জন রায়কে গ্রেফতার করে ইডি 2017 সালে 2রা নভেম্বর। 2017-তে রাজস্থানের জয়পুরে এক এফআইআর দায়ের করা হয়। মূলত টাকা তছরূপ, চিটিংবাজি, চিটফান্ডের মাধ্যমে মানুষের টাকা নিয়ে ফেরত না দেওয়া ইত্যাদি ধারায় অভিযোগের ভিত্তিতে ওই জয়পুর থেকেই গ্রেফতার করা হয় পিনকন স্পিরিটস লিমিটেডের মালিক মনোরঞ্জন রায়কে। এফআইআর ছিল আমাদের রাজ্যের খেজুরি থেকেও, তার বহু আগেই করা। 19শে জানুয়ারি 2017-তে দায়ের করা আরেক এফআইআরেও একই অভিযোগ ছিল, সেটাও ওই গ্রেফতারের সঙ্গে জোড়া হলো। যথারীতি সার্চ হলো, রেড হলো বিভিন্ন দপ্তরে, বিভিন্ন ডকুমেন্টস সিজ করা হলো। সেসবের ভিত্তিতে মামলা চলতে লাগলো। 2020-তে 3রা অক্টোবর বিচারকেরা রায় দিলেন, আজীবন কারাবাসে রায় ঘোষণা হলো। সে রায় কি বলেছিলেন বিচারকেরা, আসছে সে কথায়। কিন্তু এত বড় এক মামলায় যেখানে অপরাধীর আজীবন কারাবাসে সাজা শোনানো হচ্ছে, যা প্রায় 3 বছর ধরে চলল, সেই মামলাতে কোনো দলিল দস্তাবেজে কি একবারের জন্য কৌস্তুভ রায়ের নাম বা তার অন্য কোনো কোম্পানির নাম এসেছে? না, আসেনি। কোনো একচিলতে কাগজেও এরকম কোনো তথ্য নেই। সেসব দলিল দস্তাবেজ আদালত দেখেছে। বাদী বিবাদী পক্ষের উকিলেরা সেসব দস্তাবেজ নিয়ে সওয়াল করেছেন। না একবারও সেই দলিল দস্তাবেজের কোথাও না ছিল কৌস্তুভ রায়ের নাম, না তার কোনো কোম্পানির নাম। তো সেই দলিল দস্তাবেজ দেখে বিচারকেরা কি বলেছিলেন? বলেছিলেন, মনোরঞ্জন রয় হ্যাজ intention to cheat from the very beginning, so he did not keep proper legal system, because the existence of such system will be helpful for a clear and clean accounts. He told lies and took loans from the banks. The banks and the authorities had the duty to investigate before giving loans. In that case, such irregularities would not be happened. Probably they were purchased by Manoranjan Roy. Manoranjan Roy intentionally created such irregularities so that it cannot be identified easily in case of legal inquiries and legal claim or in investigation. খুব সাফ জানিয়েছিলেন যে এই মনোরঞ্জন রায় একজন ঠগ, প্রতারক, হিসেবের খাতায় যত রকমের গন্ডগোল করা সম্ভব উনি ইচ্ছাকৃতভাবেই করেছেন। বলেছিলেন, the activities of Manoranjan Roy is full of irregularities and he had intention to cheat the public, banks and creditors from the very beginning, and his submission and activities are full of contradictions. কেবল সাধারণ মানুষ নয়, ব্যাংক বিভিন্ন সংস্থাকে সে ঠকিয়েছে, তার কাজকর্ম গোলমেলে, তার বিভিন্ন সময়ে আবেদনে স্ববিরোধিতা আছে এবং সে এগুলো ইচ্ছে করেই করেছে। উচ্চ আদালত একজন মানুষের সম্পর্কে এই কথাগুলো বলেছে এবং আমরা এইসব বিচারকের ওপরে তো আস্থা রাখতেই পারি। এবার মজার ঘটনা হলো, সেই মনোরঞ্জন রায় 2023-এ 7ই এপ্রিল হঠাৎই জানালেন তিনি কৌস্তুভ রায়কে টাকা দিয়েছেন। কিভাবে জানালেন? আসছি পরে, একটা বিরতি নিয়ে সঙ্গে থাকুন। এবারে চলুন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মামলায়। রাঁচির কাছে বড়গাঁই বলে এক জায়গাতে 8.5 একরের এক জমি নাকি এই হেমন্ত সোরেনের বিভিন্ন লোকজনকে সঙ্গে নিয়ে জবরদখল করে। কবে করে? 2009। তখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন না। তখন এবং তারপরে বিজেপি ঝাড়খণ্ডের ক্ষমতাতে থেকেছে দীর্ঘ সময়। কেউ অভিযোগ করেছেন? না। সেই সময় হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রীও নন, কাজেই তাঁর বিরুদ্ধে জমি জবরদখলের মামলা হতেই পারত। হয়েছে কি? না, হয়নি। 2009-এর জমি কেলেঙ্কারির মামলা হলো কবে? 2023-এ। আবার কিছু ঘোষিত ঘোটালাবাজদের অভিযোগের ভিত্তিতে ইডি মামলা করলো আর 31শে জানুয়ারি হেমন্ত সোরেনকে গ্রেফতার করলো। দুটো মামলা একই রকম শোনাচ্ছে না?
কৌস্তুভ রায়ের ক্ষেত্রে এক 420 মামলা হলো 2023-এ, যার নাম গন্ধ আগে ছিল না। হেমন্ত সোরেনের মামলা হলো 2023-এ, সেই জমি নিয়ে যা নাকি হেমন্ত সোরেন জবরদখল করেছিলেন 2009। তার মানে একটা অভিযোগ তৈরি করো, দুটো ক্ষেত্রে মিথ্যে অভিযোগ তৈরি করানো হয়েছে। হেমন্ত সোরেনের জামিনের রায় তো এক অসাধারণ যুক্তি এনে হাজির করেছেন ইডি অফিসারেরা। বলেছেন যে এই গ্রেফতারি না হলে অপরাধ সংগঠিত হতো। মানে অপরাধ হয়নি, কেবল অপরাধ হতে পারে সেটা ঠেকানোর জন্য এক নির্বাচিত মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছিল। আদালতে হেমন্ত সোরেনের আইনজীবী কপিল সিব্বল বলেছেন, বড়জোর একটা জমি জবরদখলের মামলা করা যেতে পারত। ইডি মামলা কেন করেছে? তার পিছনে তার উদ্দেশ্য খুব স্পষ্ট। হ্যাঁ, মামলার পিছনে উদ্দেশ্য ছিল, আর সেই কথাই বলেছেন ইডি বনাম কৌস্তুভ রায়ের মামলায় জামিনের আবেদনের রায় দিতে গিয়ে নিম্ন আদালতের বিচারপতি। নিয়মের বেড়াজালে আটকে থাকা বিচারপতি জামিন দিতে পারেননি, কিন্তু তার 10 পাতার রায় যা যা বলেছেন তাতে এটা স্পষ্ট যে কোনো অপরাধ নয়, অপরাধের ন্যূনতম প্রমাণ ছাড়াই জেলে রয়েছেন কলকাতা টিভির সম্পাদক। আগামীকাল সেই তথ্য নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।